দলটা চোর এটা বলবো না, কিন্তু কেউ তো পাপ করেছে, কেউ তো পাপ করেছে। তিনি মমতাদিই বলুন আর তিনি অভিষেকই বলুন, কেউ তো পাপ করেছে। আজকে হঠাৎ করে বড় একটা দল এইভাবে চুপসে গেল, এইভাবে তার এত বিপর্যয় হলো। তাই জন্যই তো আমি ঠিক মানে মানে ভাষায় বলতে পারছি না, তাই জন্যই তো এত হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। মমতাদিকেও আজকে হাইকোর্টে যেতে হচ্ছে সামলা পড়ে। চোর স্লোগান হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান শুনতে হচ্ছে। আমি পারছো, তুমি রাজসাক্ষী হয়ে যাও। তুমি রাজসাক্ষী হলে তবেই তো ওই ব্যানার্জি পরিবার জানতে পারবে যে আমরা কে বা আমরা কি করেছি ওই পরিবারটার জন্য। টাকাগুলো কোত্থেকে পেয়েছো তুমি, আর তুমি টাকার ভাগ কাকে দিতে, সেসব বলো। তুমি আমাকে যে কথা বলেছিলে যে আমরা এতদিন একটা অসভ্য মেয়ের সঙ্গে দল করেছি, সেগুলো বলো। সেই অশোকাকেও আজকে টিকিট দেওয়া হয়নি। আমি বললাম ভুলেও তুই নির্দল করিস না, বলে তুই এত করেছিস দিদির জন্য, তোকেই দিদি পাত্তা দিচ্ছে না, আমাকে পাত্তা দেবে। আমি নির্দল করবো না শুনানি। আমি খরগোশ আর কচ্ছপের ওই দৌড়ের কথাটা জানি, যে খরগোশ আগে দৌড়েছিল, তবে কচ্ছপ তো একটু ধীরে চলে, কচ্ছপ ধীরে ধীরে যাচ্ছিল, কিন্তু কচ্ছপই ফার্স্ট হলো। আই ডোন্ট নো, বলতে পারবো না। আর বিশ্ব কচ্ছপ দিবস কিনা আজকে আমি তাও জানি না। আগে ছিল তৃণমূল, এখন হয়ে গেছে তোলামূল। বাপ তো বাপকেও ছাড়ে না। পার্থদা অনেক পরে বলবো কথাগুলো, আমি তো অনেকদিন আগে থেকেই বলছি। পার্থদা এখন তো বলতে হয়, ওই ত্রিপুরার এক্স চিফ মিনিস্টার ছিলেন না, কি যেন, যে যার বিরুদ্ধে সুদীপ রায় বর্মন লড়েছিলেন, নৃপেন চক্রবর্তী, তিনি বলেছিলেন হে অতীত কথা কও, কথা কও। পার্থদা অনেক পরে বললেন। এখনো কি পুরোটা বলছেন? না, কিচ্ছু বলছেন না, কিচ্ছু বলছেন। পার্থদা আরো কথা বলা উচিত। পার্থদা, আমি পার্থদাকে একটাই অনুরোধ করবো, পার্থদা তুমি এই দলের শুরু থেকে জানো কিনা আমি জানি না, তবে অনেকটাই জানো। তুমি কথা বলো, আমরা তোমার সাথে আছি। ওই ভাইপোকেই তো তিনি মিন করছেন। আমি বলছি পার্থদা, তুমি কথা বলো, তুমি কথা বলো, স্পিক লাউডলি, চিৎকার করে বলো। হ্যাঁ, টাকাগুলো কোত্থেকে পেয়েছো তুমি, আর তুমি টাকার ভাগ কাকে দিতে, সেসব বলো। তুমি আমাকে যে কথা বলেছিলে যে আমরা এতদিন একটা অসভ্য মেয়ের সঙ্গে দল করেছি, সেগুলো বলো। আচ্ছা, তুমি রাজসাক্ষী হয়ে যাও। তুমি রাজসাক্ষী হলে তবেই তো ওই ব্যানার্জি পরিবার জানতে পারবে যে আমরা কে বা আমরা কি করেছি ওই পরিবারটার জন্য। দেখুন, 21শে জুলাই তো একটা দিন, 13 জন শহীদের রক্তে রাঙা হয়ে গেছিল কলকাতাবাসী। আমার মনে আছে 21শে জুলাইয়ের মমতারি কিন্তু একটুও মার খাননি, সব সহকর্মীরা মার খেয়েছিলাম আমরা। সৌগত রায়, জটু লাহিড়ী, অশোকা মণ্ডল, গৌতম বোস আজকে পৃথিবীতেই নেই, সবাই খেয়েছিলাম না। সৌগত বললেন সোনালী খুব মেরেছে, আমার খুব লেগেছে। এগুলো আমি জানি, পুলিশের মার, আপনারা তো নেতা, আপনারা বেশি খান না, আমরা কর্মীরাই বেশি খাই। কিন্তু আর জটু লাহিড়ী বলেছিলেন, জটুটাও আজকে পৃথিবীতে নেই, যে মমতা আর পারছি না। মমতাদি তখন বললেন আপনি না পারলে আপনি উঠে যান। আর অশোকা মণ্ডল বলে একজন কাউন্সিলর আছে, অশোকাকে 21শে জুলাইয়ের পরের দিনই একটা ফটো বেরোয় প্রত্যেকটা খবরের কাগজে, যে মমতাদি একজনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। অশোকার মেয়ের বয়স তখন ছিল 3.5 বছর, তানিয়া। আমি যখন উডল্যান্ডসে গেছি, তখন দেখি অশোকা আমার হাতটা ধরে থরথর করে কাঁদছে। আমি বললাম অশোকাকে আমরা ভালোবেসে খাই কুড়ি বলে ডাকি। কিরে খাই, তুই কেন এত কাঁপছিস? বলে সোনালী, আমার যদি কিছু হয় তোরা তানিয়াকে দেখবি তো। সেই অশোকাকেও আজকে টিকিট দেওয়া হয়নি। আমি বললাম ভুলেও তুই নির্দল করিস না, বলে তুই এত করেছিস দিদির জন্য, তোকেই দিদি পাত্তা দিচ্ছে না, আমাকে পাত্তা দেবে। আমি নির্দল করবো না শুনানি। অশোকাকে আমার স্বামী বলতেন যে অশোকা, এই ফটোটা যতদিন থাকবে ততদিন কিন্তু তুমি টিকিট পাবে। যেদিন টিকিটটা অ্যানাউন্স হলো সেদিন বোধ হয় 22শে জুলাই বা 23শে, আমি তখন হাসপাতালে, মারোয়ারি হাসপাতালে। আমি বলছি ওকে ফোন করে যে হ্যাঁ গো, 118তে কে টিকিট পেল? অশোক 118 প্রথমে ছিল, তারপরে 119-এ।
ও বলছে লেটার। লেটার মানে কি পরে? বললো হ্যাঁ পরে অ্যানাউন্স করা হবে। তখন আমি মারোয়ারি হাসপাতাল থেকে অশোকাকে ফোন করবো। আমি বললাম যে অশোকা তুই কিন্তু নির্দল করিস না। অশোকা বললো অশোকা আমার থেকেও অনেক কিছু বেশি জানে। অশোকা বলল তোকেই দিদি পাত্তা দিচ্ছে না আর আমাকে দিদি পাত্তা দেবে? সেই অশোকাকেও এবার টিকিট দেওয়া হয়। বললেই আমার মনে পড়ে মুরারি চক্রবর্তী বলে একজন শহীদ হয়েছিল, গুলি খেয়েছিলেন, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি খেয়েছিলেন। তার ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ চক্রবর্তী। তার ভাইকে মমতাদি বিধানসভায়, রাজ্য বিধানসভায় পার্থদা যখন বিরোধী দলনেতা ছিলেন, পার্থদাকে বলে চাকরি দিয়েছিলেন। আমি যখন বিজেপি করি আমি বিধানসভায় গেলাম, কৃষ্ণ আমাকে বলছে দিদি তোমার কোনো দরকার হলে আমাকে ডেকো। তখন আমি কৃষ্ণর হাতটা ধরে বললাম যে কৃষ্ণ তুই কি বলছিস? তোকে তো দিদি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই, মানে দিদি যখন স্কোপ এসছে তখন দিদি চাকরি দিয়েছে। বললো দিদি আজকে তো দলটা পরিপূর্ণ, মানে দিদি তো চিফ মিনিস্টার হয়ে গেছে, তুই এত অকৃতজ্ঞ? বললো তার আগে তো আমার দাদা প্রাণটাও দিয়েছে। আমি কোনো কথা বলতে পারিনি। সত্যি তো মুরারি চক্রবর্তী প্রাণটা দিয়েছে। এত শহীদের রক্তে রাঙানো 21শে জুলাই। গৌতমদার তখন সদ্য বিয়ে হয়েছে, গৌতমদার বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে। গৌতম বসু যিনি আজ পৃথিবীতেই নেই, তার বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে। আমাকে অশোক হাত ধরে বলছে আমি গৌতমদার বউয়ের কথাটা ভাবছি, যদি গুলি চলে গৌতমদার কিছু হতো। 21শে জুলাই পরে দিদি শহীদ স্মৃতি স্মারক তহবিল বলে একটা তহবিল করেছিলেন। অনেক টাকা সাধারণ মানুষ এসে দিয়ে গেছে, বাচ্চারা যারা স্কুল গোয়িং চিলড্রেন তারা দিতেন। দিদি সব জায়গাতে অনেক ছেলে তো মারা গেছেন। আমি হঠাৎ শুনলাম যে আমাকে কে যেন বলছে যে সোনালি ওই যে শেখর পড়ে আছে। শেখর মানে আমার দাদা। তখন আমি আমাদের ওখানকার একজন লিডার সুভাষিস চক্রবর্তী, যিনি এবার বেহালা পূর্বে টিকিট পেয়েছি, আমি সুভাষিস চক্রবর্তীকে কাঁদতে কাঁদতে বলছি সুভাষিস দা শেখর নাকি পড়ে আছে? বলছে না সোনালি শেখর পড়েনি, দিলীপ দা পড়ে আছে। বলছি দিলীপ দা মানে দিলীপ দাস? বলুন দিলীপ দাস একজন শহীদ হরিদেবপুরে। তখন বললেন হ্যাঁ শেখর একটা শার্ট পরে এসেছিল। তখন দিলীপ দা বললো এই শেখর এই শার্টটা কি তুই একা পরবি? তখন শেখর বললো কেন, তোমার শার্টটা ভালো লেগেছে, নাও পরো। শেখর শার্টটা দিলীপ দাকে খুলে দিল, দিলীপ দা গুলি খেয়ে পড়ে গেল। আর মমতাদি গাইঘাটা রঞ্জিত দাসের বাড়িতে চেক দিতে গেছে। রঞ্জিত দাসের বউ তখন, যখন রঞ্জিত দাস মারা গেলেন তখন রঞ্জিত দাসের বউ প্রেগনেন্ট ছিল। ভদ্রমহিলার নামটা আমার মনে নেই। তিনি কাঁদতে কাঁদতে বলছেন দিদি আমি আপনার চেকটা নিতে পারি, এই বাচ্চাটাকে একবার ওর বাবার মুখটা দেখা। দিদি গট ফায়ার। এই সিপিএম আমলে অনেকে মারা গেছেন, এখন নজরুল ইসলামের মা কোথায়, নুরুল ইসলামের মা কোথায়? বলুন আমি ওইসব দেখবো। রঞ্জিত দাসের বউ বললেন আমি ওইসব কথা জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি এই বাচ্চাটা তো আর কোনদিন ওর বাবাকে দেখতে পাবে না। আমার ওইটা খুব হার্টে টাচ করেছে। দলটা চোর এটা বলবো না, কিন্তু কেউ তো পাপ করেছে, কেউ তো পাপ করেছে। তিনি মমতাদিই বলুন আর তিনি অভিষেকই বলুন, কেউ তো পাপ করেছে। আজকে হঠাৎ করে বড় একটা দল এইভাবে চুপসে গেল, এইভাবে তার এত বিপর্যয় হলো। তাই জন্যই তো আমি ঠিক মানে মানে ভাষায় বলতে পারছি না, তাই জন্যই তো এত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। মমতাদিকেও আজকে হাইকোর্টে যেতে হচ্ছে সামলা পড়ে। চোর স্লোগানও শুনতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান শুনতে হচ্ছে। আমি চাই আমাদের এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, এতদিন তো ডবল ইঞ্জিন সরকার ছিল না, এবার ডবল ইঞ্জিন সরকার এসছে। তিনি কালকে বোধহয় প্রধানমন্ত্রী তারপরে আরো বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী সব ওই রাজনাথ সিং এদের সঙ্গে দেখা করেছেন। এবার এই সরকার আসার ফলে আমরা এতদিন কারখানায় ভো বাজতো না, তৃণমূল আমলে বলছি, কারখানায় ভো বাজতো না, কারখানা থেকে ভো বাজবে, চিমনিতে ধোয়া উঠবে, স্বাস্থ্য ভালো হবে, পরিষেবা ভালো হবে, শিক্ষা। আমার মেয়েটা এখন 12-এ পড়ে, আমাদের মেয়েরা ভালোভাবে স্কুলে যাবে, ভালোভাবে পড়াশোনা, ভালোভাবে তো স্কুলে যায় সবাই। পড়াশোনা কি হয়, সব অশিক্ষিত ছেলে মেয়েদের দিয়ে, অশিক্ষিত ছেলেমেয়েরা আমার ভাই বোন। আমি সায়েন্স গ্রাজুয়েট,
তাই বলে অশিক্ষাকে মানে অশিক্ষিতদের তো আমি অপমান করতে পারি না। অশিক্ষিত ছেলে মেয়েদের আমি বলছি, বাবা আমি তোমাদের মায়ের মতো, আমি তোমাদের দিদির মতো, তোমরা আমাকে ক্ষমা করো। তোমরাই তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঢুকিয়ে দিচ্ছ। শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা, অনেক কর্মসংস্থান। দিদি বলতেন 21শে জুলাই স্টেজ থেকে নেমে, 21শে জুলাই তো শহীদদের স্মৃতি স্মারক হতো না, শহীদ তর্পণ হতো না, 21শে জুলাই হতো ওই সব প্যারেড, কি বলে, ফিল্ম স্টারদের প্যারেড। আমি তো কোনোদিন অভিনয় করিনি, আমাদের চান্সই ছিল না, আমরা যেতাম দিদির পাশে স্লোগান দিতে। তো যাই হোক, তারা আসতেন, সবাই তাদের দেখে উল্লসিত হতো। আমি নাম করে কাউকে ছোট করছি না। আমরা যেতাম পাশে স্লোগান দিতে, স্লোগান হয়ে গেলে আমরা দিদির বাড়িতে চলে আসতাম, দিদির সঙ্গে একই গাড়িতে আমরা দিদির বাড়িতে চলে আসতাম। আমি থাকতাম, অশোকা থাকতো, তমনাশ ঘোষ থাকতো। তমনাশ ঘোষ আজকে নেই, আর অশোকা বেঁচে আছে, কিন্তু অশোকা ক্যান্সারের পেশেন্ট। উনি আরোগ্য হন, আমরা এটা কামনা করি। যাই হোক, সে যে যার বাড়িতে আছে। আমিও তো দেখলেন আপনি যে আমাকে হাত ধরে ধরে এখন সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হচ্ছে। আমি হাই সুগারের পেশেন্ট, আমার সুগারটা কিন্তু ফল করে যায়, ফল করলে আমাকে হাসপাতালে ভর্তি হতো। তো যাই হোক, আমার হয়তো ঐশ্বর্যের আতিশয্য নেই, কিন্তু আমার ঘরে শান্তি আছে। আমি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা তিনজনই শান্তিতে রাত্রে ঘুমাই।